পায়ে পাতলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করিস হিটমিট হিট, কখন যে মটকা গরম হয়ে যায় ভাঙবো মাথায় তোর ঠিক ঠিক। রকবাজ চ্যাংড়া হো হো হো, ধপবাজ নোংরা হো হো হো। চল তুই দে তো পেতনি, হিংসুটে ভূতনি। এ বাদর মুখো চাদর ছেলে দেখলে জলে গাহে চু। আরে পেঁচি মুখী হেড়ে কুকি চারে ফুটে যা এই এ গাম্বার চল দূর হাট, তখন থেকে বাট বকছিস। এই কাট পিস কাছে পেঁচা পাঙ্গা নিয়ে ভুল করছিস। এ গাম্বার আরে চল হাট দেড়ে কাট পিস। অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে নূর। বিষণ্ণতার মরণবাণ বারবার আঘাত করছে তার বুকের ভেতরে। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নূর, রাফসান শিকদারের একমাত্র আদরের মেয়ে। নূরের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকেই নূরের বাবা নূরকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজে দ্বিতীয় বিয়ের কথা কখনো চিন্তাও করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। কামিনী চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, কিন্তু রাফসান শিকদার কখনোই তার কথা পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব আর আমার নূর একা হয়ে যাবে, তা আমি কখনোই মানতে পারবো না। এই সংসার তারার ছিল আর তারারই থাকবে। বিয়ে নিয়ে এটাই যেন এই বাড়িতে তোমার শেষ কথা হয়। নূরের সামনে কখনো এই ব্যাপার নিয়ে কথা বলবে না। তখন থেকেই নূরের প্রতি ক্ষোভ তৈরি হয় কামিনী চৌধুরীর। নূরের মা মিসেস তারা মারা যাওয়ার পর কামিনী চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। আমজাদ চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদশাদের রাফসান শিকদার তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে তা সে কোনোভাবেই মানতে পারেনি। তাই আমজাদ চৌধুরী বাধ্য হয়ে নূর মঞ্জিরে থেকে যান। আসমিন তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি, সে কানাডায় হোস্টেলে থেকে পড়াশোনা করত। ওখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আসবে সে জানায়। নূর যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন আসমিন প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও নূর যায়নি। আসমিনের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। কামিনী চৌধুরী নূরকে আসমিনের থেকে দূরে থাকতে বলেছে, তাই নূর আসমিনের থেকে যত সম্ভব দূরত্ব বজায় রেখে চলতো। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় নূরকে খুব একটা সময় দিতে পারতো না রাফসান শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। রাফসান শিকদার নিজের বোনের কাছে নূরের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা চিন্তামুক্ত হয়েছিল, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তা সে খুনাক্ষরেও টের পায়নি। কামিনী চৌধুরী নূরকে সারাক্ষণ লাঞ্ছনা গঞ্জনা করতেই থাকতো। সারাক্ষণ চুপচাপ থাকা নূর আরো বেশি চুপচাপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। আসমিন দেশে আসার পর রাফসান শিকদারের সাথে বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। রাফসান শিকদারও হাসি মুখে হাতে কলমে আসমিনকে সবকিছু শেখাচ্ছিলেন। আসমিন বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে নূর একদিনও তার সামনে আসেনি। প্রথম প্রথম অবাক লাগলেও আসমিন অতটা পাত্তা দেয়নি। আসমিন বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয় নূরের সাথে। সেদিন পার্টি ক্লাব থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় আসমিনের। বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চিপে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারো মোহনীয় গলা শুনে পা থমকে গেল আসমিনের। কান খাড়া করে শুনতেই বুঝতে পারলো কণ্ঠটা ছাদ থেকে ভেসে আসছে। আসমিন এগিয়ে গেল ছাদের দিকে। নূর ছাদের চিকন রেলিং এর উপর বসে এক মনে গাইছে, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। আমি এই গানটা পারি না, মানে এই গানটাই গাচ্ছিল আর কি, তোমরা বুঝে নিও কেমন। ছাদে আসতেই আসমিনের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে। কয়েকটা শুকনো ঢোক গিলে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদ নগরের রাজকুমারী ছাদের রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে। আসমিনের মনে হলো এটা একটা বারবি ডল। কুকড়ানো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের উপরে এসে উঠছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। নূরের চোখগুলো ঠিক বারবি ডলের মতো। হালকা পাতলা গড়নের মেয়েটিকে আসমিনের কাছে একটা আদুরে বাচ্চা মনে হলো। নূরের কণ্ঠে এমন বিষাদ শুনে কপাল কুঁচকে গেল আসমিনের। মেয়েটা কে তা নিয়ে সে যথেষ্ট সন্দেহান। হঠাৎ করে নিজের ঘর থেকে বেরিয়ে এলো আসমিন।
দ্রুত পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর তখনও আশমিনের উপস্থিতি টের পায়নি। আশমিন এক ঝাটকায় নূরকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে নূর ধাক্কা খেলো আশমিনের শক্ত বুকে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আশমিনের কঠোর কণ্ঠস্বর মোটেও বিচলিত করলো না নূরকে। আশমিনের থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় জবাব দিল, আমি নূর, নূর মঞ্জিলের নূর। শক্ত দৃষ্টি নরম হলো আশমিনের। অবাক চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়লো। পিছনে না তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার আশমিন জাইন। আর ছোঁয়ার ভুল তো একেবারেই নয়। আই হেট আনএক্সপেক্টেড টাচ। আশমিন হা করে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? আনএক্সপেক্টেড টাচ? এত তেজ? বাঁকা হাসলো আশমিন। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তর হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুতই ঘটে গেল নূর আর আশমিনের জীবনে। আশমিন নূরকে মনে মনে ভালোবাসলেও কখনো তো প্রকাশ করেনি। তবে রাফসান শিকদার ঠিকই বুঝতে পারলো ভাগিনার মনের কথা। আশমিন তার মেয়ের অমর্যাদা কখনো করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। আশমিনকে জিজ্ঞেস করতে আশমিন অকপটে স্বীকারও করে নিল। রাফসান শিকদার ভাবলো তার এই ঝুঁকিপূর্ণ জীবনে মেয়েকে আশমিনের মতো কারোর কাছে দিয়ে যেতে পারলে মরেও শান্তি পাবে সে। ততদিনে নূরের এসএসসি দেয়া শেষ। তবে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়াটা সম্মতি দিলেন না তিনি। কামিনী বেগম ভাইয়ের দেওয়া প্রস্তাব সাথে সাথে লুফে নিল। ছেলে একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অঢেল সম্পত্তির মালিক তার ছেলেই হবে। নূরকে সরানো চটকির ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্কে না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে কামিনী চৌধুরী। আপাতত সিদ্ধান্ত হলো মাওলানা দিয়ে বিয়ে পড়িয়ে রাখবে। নূরের 18 বছর হলে রেজিস্ট্রি করে ফেলবে। সবাই সাই দিলেও আশমিনের কপালে ছিল চিন্তার ভাঁজ। বিয়েটা নূর কিভাবে নিবে সে বিষয়ে যথেষ্ট চিন্তায় আছে সে। নূরের সেফটির জন্য বিয়ের কথাটা পাঁচকান হতে দেওয়া যাবে না। তার দুর্বলতা ভেবে সবাই নূরকে টার্গেট করতে পারে। আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারিদিকের গাছপালা দুলে দুলে উঠছে। বারান্দায় বসে এক মনে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়ার ফুলে গাছটি নতুন সাজে সেজেছে। সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে এক ধ্যানে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়লো রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো সে। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু? ভেতরে এসো। কি করছিলে মা? এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? নূর বাবার কথার প্রত্যুত্তর করলো না। রুমে এসে সোফায় বসলো। রাফসান শিকদার ও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়ালই করেনি, করার সময়ই পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়না ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব এসে গেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হলো তিনি। নূর মলিন হাসলো, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু। তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় না। নির্দ্বিধায় বলতে পারো, কি বলতে চাও? রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া আসলেও মেয়ের কাছে আসে না। অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েটাকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি? আসতেই পারো আব্বু, তবে গল্পের পাঠ আমাদের অনেক আগেই চুকে গেছে। বাদ দাও। কফি খাবে? না মা, তুমি বলো, তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। রাফসান শিকদার মেয়ের বিয়ের কথা বলতে ইতস্ত করছে। মেয়ে এখনো ছোট, তার উপর আশমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশায় আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিয়ে যেতে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বুঝো না মা। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করে,
আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনটাই নেবে আব্বু। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন জায়গা, এখানে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের জন্য এক একটা পরীক্ষা, তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে, তাই নিজেকে শক্ত করো, নিজেকে ঠিক এতটা কঠোর করো যাতে কেউ শত আঘাতেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেওয়া যাবে না, বুঝতে পেরেছো আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলো, কিছু কাগজপাতি পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিল। এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল রাখা আছে। তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গার হদিস তুমি বাদে আর একজন শুধু জানে, সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আসমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হাসলেন রাফসান শিকদার, মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলল, আসমিন খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে। দেখো, তোমরা আমার ঠিক দুটো হাতের মতো। আসমিন আমার রাজনীতির দিকটা সামলাবে, আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত সবকিছু আসমিন দেখবে। সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর এটুকু ভরসা রাখো মা, ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল, কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নিবেন না। এক সপ্তাহের মাথায় হুজুর ডেকে আসমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি মেয়েকে ভালোবাসাও দেখিয়েছে খুব। নূর শুধু তার ছেলের হাসি হেসেছে। নূরের মতো আসমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতোই বাইরের কাউকে তাদের বিয়েতে কিছু জানানো হয়নি। নূরেরও এতে কোনো মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ না করে কেউ বিয়ের আসরে বসতে পারে, তা নূরকে না দেখলে বুঝতেই পারতো না আসমিন। সেও ট্রেডমিল থেকে নেমে এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলেছে দুজনে। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতে নূর নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়ে। আর সে সারাদিন ঘুমাবে। আসমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে। ঘুমন্ত নূরকে কোলে তুলে নিজের রুমে নিয়ে এলো আসমিন। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়াই। চোখ খুলে অবাক হয়েছে। কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। পালকি করে নেওয়ার অপশন আপাতত নেই, তাই কোলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড, সো বি কমফোর্টেবল ডিয়ার। জাঙ্কুকের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আসমিনের বাহুতে। আসমিন তা দেখে বাঁকা হাসলো। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এটাও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো করে শুয়ে পড়ল। আসমিনও মুচকি হেসে নূরের পাশে শুয়ে নূরের কানে ফিসফিস করে বলে, আমার শূন্য বুক অনেকদিন তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে নূর, ভয় পেও না। তোমার অনুমতি ছাড়া আমি কিছু করব না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি। ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করে করি, কি বলো? নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেললো। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সে কবে তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেম প্রকাশ হওয়ার ভয়েই তো তার থেকে নিজেকে এত দূরে রাখা। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিল। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে করে বলল, ঘুমাও। আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা বাসর দিন উদযাপন করলাম। তুমি চাইলে আমি কয়েকটা চুমো খেতে পারি, আমাকে কিপটা ভেবো না। বর হিসেবে আমার মন অনেক বড়। বলতে বলতেই নূরের সারা মুখে চুমো খেয়ে ফেলেছে আসমিন। নাও, প্রমাণটাও দিয়ে দিলাম। নূর হা করে তাকিয়ে রইল আসমিনের দিকে, মনে মনে বিড়বিড় করলো, অসভ্য। বিয়ের 6 মাসের মাথায় কামিনী চৌধুরী হঠাৎ করে নিজের আগের রূপে ফেরা শুরু করে। কথায় কথায় নূরকে অলক্ষী অপয়া বলে অপমান অপদস্থ করতে থাকে। নূর তাতে খুব একটা পাত্তা দেয় না, নিজের মতো করে জীবন কাটাতে থাকে সে। আসমিন কিংবা রাফসান শিকদার কাউকে এই ব্যাপারে কিছু বলতো না নূর। এর মধ্যেই তাদের জীবনে আবির্ভাব ঘটে লারা নামক রমণীর। কানাডায় আসমিনদের প্রতিবেশী ছিল তারা। লারা আসমিনকে ছোটবেলা থেকে পছন্দ করত, তবে এক আসমিনের মজে থাকার মেয়ে লারা না। কানাডায় আরো অনেক ছেলেদের সাথে তার সম্পর্ক ছিল।
ম্যাটসিন নামের এক ছেলের সাথে 2 বছর লিভ ইন রিলেশনে ছিল সে। কিছুদিন আগে কামিনী চৌধুরীর সাথে যোগাযোগ হলে কামিনী চৌধুরী আশমিনের কথা বলে লারাকে। ও এও বলে কয়েকদিন পরে আশমিনের ডিভোর্স হয়ে যাবে। আশমিনকে পেতে চাইলে লারা যেন বাংলাদেশে চলে আসে। লারাও ম্যাডিসনকে কিছু না জানিয়েই বাংলাদেশে চলে আসে। লারার বাবা মা ও মেয়েকে পূর্ণ সমর্থন করে। লারার বাবা কানাডার অনেক বড় বিজনেসম্যান। ভাইয়ের সম্পত্তি তো এখন তারই, সাথে লারারটা পেলে সোনায় সোহাগা। কামিনী চৌধুরীর কুৎসিত পরিকল্পনার কথা কেউ জানতে পারলো না। কয়েকদিনের মাথায় লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। বিষয়টা নিয়ে কেউ মাথা না ঘামালেও গম্ভীর হয়ে রইল আমজাদ চৌধুরী। এতিম আমজাদ চৌধুরী পড়াশোনায় ভালো হওয়ায় স্কলারশিপ নিয়ে যায় কানাডায়। বাবা মা মারা যাওয়ার পর নিজের অনাথ আশ্রমে বড় হয়েছে সে। পূর্ণবয়স্ক না হয় বাবার সম্পত্তি সব ম্যানেজার সামলাতো। 20 বছর বয়সে সম্পত্তি সব নিজের নামে আসার পর বাংলাদেশের বিজনেস গুটিয়ে কানাডায় পাড়ি জমায় আমজাদ চৌধুরী। দেশের অনাথ আশ্রম সে নিজের আরেকটা ঘর মনে করে। অনাথ আশ্রমের দায়িত্বে থাকা ফাদার দেখাশোনা করে সবকিছু। সমস্ত খরচ আমজাদ চৌধুরী নিজে চালায়। কানাডায় গিয়ে কামিনী চৌধুরীর সাথে পরিচয়। ভালোবেসে বিয়ে করেছিল কামিনী চৌধুরীকে। রাফসান শিকদারও তাতে আপত্তি করেননি। বাবা মা মারা বোনকে সে খুব আদরে মানুষ করেছে, তাই তার সুখী মুখ্য। দুজনে একসাথে কানাডায় পড়াশোনা করত। কখনো বুঝতেই পারেনি তার প্রিয়সীর ভেতরটা এতটা কুৎসিত। লারা আসার পর থেকে আশমিন খুব কম কথা বলতো লারার সাথে। নির্বাচন মাথায় নিয়ে ব্যস্ত সময় পার করছে রাফসান শিকদার ও আশমিন। বিরোধী দলীয় নেতা আইমান তালুকদার উঠে পড়ে লেগেছে তাদের পাশে। আশমিনের চমৎকার বুদ্ধিমত্তার জন্য কিছুতেই পেরে উঠছে না, তবে হাতে গুটিয়ে বসেও নেই সে, শুধু একটা সুযোগের অপেক্ষা। নির্বাচনী প্রচারণার জন্য নূরকেও খুব একটা বেশি সময় দিতে পারছে না আশমিন। বহু কষ্টে সময় বের করলেও লারার জন্য তা কেন না কোনোভাবে নষ্ট হয়ে যেত। আশমিন রেগে কিছু বলতে গেলে নূর থামিয়ে দিত। বাড়ির মেহমানের সাথে এমন আচরণ মোটেও শোভনীয় নয়। সেই সুযোগই লুফে নিত লারা। দূরত্ব সৃষ্টি হলো আশমিনের সাথে নূরের। মাঝে মাঝে রাতেও দেখা হতো না দুজনের। গভীর রাতে এসে আবার ভোরেই বেরিয়ে যেত আশমিন। অন্তর্মুখী হওয়ায় নূরের খুব একটা বন্ধু ছিল না। একমাত্র তানভীর সাইদ ছিল তার ছোটবেলার বন্ধু। দুজন দুজনের প্রাণ টাইপের বন্ধু। তাদের জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসে তানভীরের জন্মদিনের রাত। রাতে পার্টি থাকায় নূর আর কলেজে যায়নি। সারাদিন বাসায় থাকার প্ল্যান করেছে সে। বাবার সাথে খুব একটা দেখা হয় না তার। একাকিত্বে অভ্যস্ত সে। তবে মাঝখানে আশমিনের যত্ন তার অভ্যাসে ব্যাঘাত ঘটিয়েছে। এখন খুব শূন্যতা অনুভব করে আশমিনকে ছাড়া। নিজের রুমের বারান্দায় বসেছিল নূর। ফোনের মেসেজ টিউন বেজে উঠতেই ভ্রু কুঁচকে গেল তার। এই সময় আবার কে মেসেজ দিচ্ছে? মন্ত্রী সাহেব নয় তো? মুখে হাসি ফুটিয়ে মেসেজ অপশনে ঢুকতেই চোখ স্থির হয়ে গেল নূরের। ফোনের স্ক্রিনে জলজল করছে আশমিন আর একটা মেয়ের অন্তরঙ্গ ছবি। কোনো এক অভিজাত হোটেলের রুমে বিব্রস্ত এক নারীকে বুকে নিয়ে শুয়ে আছে আশমিন। এতটা ঘনিষ্ঠ আজ পর্যন্ত তারাও হয়ে ওঠেনি। নির্লিপ্তভাবে চোখ সরিয়ে নিল নূর। ফোনটা জায়গা মতো রেখে আগের মতোই প্রকৃতিতে বিভোর হলো সে। সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়লো তানভীরের বাড়ির উদ্দেশ্যে। নূরকে বোনের নজরে দেখে তানভীর। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয় 10টায়, অথচ নূর জানতেই পারল না সন্ধ্যা 7টায় তার একমাত্র অবলম্বন তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গেছে সন্ত্রাসীদের গুলিতে। কয়েক হাজার কল এসে জমা হয়েছে নূরের ফোনে। আশমিনের লাস্ট মেসেজটা এমন ছিল: কোথায় তুমি নূর? যেখানেই থাকো তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। মামার গুলি লেগেছে, তোমাকে দেখতে চাইছে। না হয় আমাকে বলো কোথায় আছো, আমি তোমাকে পিক করছি। একা বের হওয়ার দরকার নেই। প্লিজ ফোনটা রিসিভ করো জান, আমার খুব টেনশন হচ্ছে। মিনিট কয়েক পরে আশমিনের ফোনে মেসেজ এলো: আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। আর গুলিই তো লেগেছে, মরে তো আর যায়নি। আমাকে আর বিরক্ত করবেন না, গীতিকারের সাথে কথা বলছি। সব ঠিক থাকলে আজকে আমার ক্যারিয়ারের সূচনা হয়ে যাবে। আপনার অনুপস্থিতিতে এই গানই আমাকে সঙ্গ দিয়েছে, তাই সবার আগে আমার ক্যারিয়ার।
শক্ত চোখে মেসেজ পড়ে চোখ বন্ধ করে ফেলল আসমিন। এটা নূরের মেসেজ নয়, হতেই পারে না। তার নূর এমন কথা কিছুতেই বলতে পারে না। নূর কোথায় এখন? এদিকে নূরের অবহেলায় পড়ে থাকা ফোনটা বারান্দা থেকে তুলে নিয়েছে কামিনী চৌধুরী। আসমিনকে মেসেজ সে নিজে করেছে। লারা তানভীরের সাথে নূরের কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিল কামিনী চৌধুরীর কাছে। কামিনী চৌধুরী নূরের ফোন থেকে সেই ছবি আসমিনের মোবাইলে সেন্ড করে দিল। ছবি দেখার আগেই খবর এলো, ব্যস্ততম পৃথিবী থেকে বিদায় নিয়েছে রাফসান শিকদার। ঘামে লেপ্টে যাওয়া শুভ্র পাঞ্জাবি গায়ে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল আসমিন। আমজাদ চৌধুরীও স্তব্ধ, শুধু হাত ছেড়ে বাঁচল কামিনী চৌধুরী। এই বিশাল সাম্রাজ্য এখন তার। একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোক করতে না পারলেও কান্নার অভিনয় করলো পাক্কা অভিনেত্রীদের মতো। হাসপাতালের বারান্দায় ভাইয়ের শোকে গড়াগড়ি খেয়ে কান্না করা বোনের আর্তনাদ ভিডিও করে প্রচারও করা হলো। আসমিন এসে সামলে দিল মাকে। আমজাদ চৌধুরী স্ত্রীর অভিনয় বুঝেও চুপ করে রইল। মৃতদেহ নিয়ে নূর মঞ্জিলে পৌঁছানোর 1 ঘন্টা পরে বিধ্বস্ত অবস্থায় খালি পায়ে দৌড়ে বাড়িতে প্রবেশ করলো নূর। নিউজ দেখে সে দৌড়ে এসেছে সারা রাস্তা, পা থেকে রক্ত ঝরছে সমানে। সেদিকে হুঁশ নেই নূরের। বাবা মৃতদেহের সামনে গিয়ে ধপ করে বসে পড়ল নূর। কাপা কাপা হাতে হাত বুলিয়ে দিল বাবার শান্ত মুখস্থিতে। লাশের বুকে মাথা রেখে শুয়ে থাকলো কিছুক্ষণ। আজ থেকে এই বুকটা চিরদিনের মতো হারালো সে। তার আব্বু আর নেই, ভাবতেই নিঃশ্বাস আটকে আসছে নূরের। তার থেকে কয়েক হাত দূরত্বে বসে আছে আসমিন। তার পাশেই গা ঘেঁষে বসেছে লারা। সেই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্টতম মানুষের পরিচয়টা দিল কামিনী চৌধুরী। নূরকে টেনে সরিয়ে নিল রাফসান শিকদারের বুক থেকে। পরপর কয়েকটা চড় লাগিয়ে দিল তার গালে। আসার পর থেকে এক বিন্দু পানিও বের হয়নি নূরের চোখ থেকে। থাপ্পড় খেয়েও সে নির্বাক চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন চোখ সরিয়ে নিল তার থেকে। নূর নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখলো আসমিনের মুখ ফিরিয়ে নেওয়া। আরেক দফা শক্ত করলো নিজেকে। কামিনী চৌধুরী একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে তার উপর। বেহায়া চরিত্রহীন মেয়ে মানুষ, বাবার মৃত্যুর আগেও তার সাথে দেখা না করে পরপুরুষের সাথে রং ঢং করে এখন এসেছো নাটক করতে। নষ্টা মেয়ে কথাকার, লজ্জা করে না এমন নোংরামি করতে? আমার ভাইয়ের আশেপাশেও আসবি না তুই। তোর এই কলঙ্কিনী মুখ নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। কামিনী চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে নূর আসমিনের সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আপনার কিছু বলার আছে মন্ত্রী সাহেব? আসমিন এক রাশ ঘৃণা নিয়ে তাকালো নূরের দিকে। ভয়ঙ্কর চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল, যেই মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য কিভাবে দিবে? বাবার মৃত্যু থেকে যার ক্যারিয়ার বড়, সেই মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইয়োর ফাকিং ড্রিম। নূর শান্ত চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। তার চোখে বাবা হারানোর শোক নেই, স্বামীর প্রতারণা, অবিশ্বাস, ধোঁকা, কোনো কিছুর জন্য কোনো অনুভূতি নেই। চোখে নেই এক বিন্দু নোনা জল। আসমিনের সামনে থেকে বাবার লাশের পাশে গিয়ে বসলো নূর। বাবাকে জড়িয়ে ধরে ক্লান্ত গলায় বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছো আব্বু। অযোগ্য মানুষের হাতে নিজের মূল্যবান রত্ন তুলে দিয়েছো। আমাদের শেষ দেখাটা শুভকর হলো না আব্বু। যে শূন্যতা নিয়ে তুমি চলে গিয়েছো, আমাকে তার সারা জীবন বয়ে বেড়াতে হবে। পরপারে ভালো থেকো আমার সুপার হিরো। আমি তোমার রত্নের যত্ন নিব। কামিনী চৌধুরী তেরে আসতে নিতে আমজাদ চৌধুরী তাকে শক্ত হাতে থামিয়ে দিল। ভয়ঙ্কর চোখে তাকিয়ে বুঝিয়ে দিল ফলাফল ভালো হবে না। স্বামীর করা চাহনিতে থেমে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল নূরের দিকে। বাবার কপালে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল নূর। রাফসান শিকদারকে দাফন করতে নিয়ে যাওয়ার সময়ও নিচে আসেনি সে। তানভীর সারাটা সময় চুপচাপ সবকিছু দেখে গিয়েছে। নূরের এই শান্ত ব্যবহার ভাবাচ্ছে তাকে। নূরের পিছু পিছু সেও এসেছিল এখানে। কামিনী চৌধুরী নূরকে আঘাত করার সময় যখন সে রেগে এগিয়ে যাচ্ছিল, নূর তাকে ইশারা করে থামিয়ে দেয়। তখন থেকে সারা শরীর রাগে চলছে তার। রাফসান শিকদারের দাফন শেষ হলো রাত 2টায়। দলীয় নেতা সহ হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। বিরোধী দলের নেতা আইমান তালুকদারও এসেছে জানাজায়। সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল খুনিকে ধরার জন্য। আসমিন হিংস্র বাঘের মতো শত্রুদের একে একে শেষ করতে লাগলো।
তবুও কোথাও কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। সারা রাত বাইরে কাটিয়ে ভোরে বাসায় আসে আশমিল। রক্ত জমার মতো লাল চোখ নিয়ে রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। বারান্দায় দাঁড়িয়ে থাকা সদ্য বাবা হারানো মেয়েটার দিকে ফিরেও তাকালো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিল সে। সেদিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসলো নূর। চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো আশমিনের চোখ থেকে। তানভীরের সাথে নূরের ছবিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নূরকে সে অবিশ্বাস করছে না, তবে এই মুহূর্তে নূরকে বাঁচাতে তাদের মধ্যে দূরত্ব জরুরি। যতই কষ্ট হোক না কেন, কাল পর্যন্ত অপরাধীকে বোঝাতে হবে তার জালে আশমিন ফেসেছে। নূরের প্রতি দুর্বলতা দেখালেই সে নূরের উপর আক্রমণ করবে। অজানা শত্রুকে আর সুযোগ দেওয়া যাবে না। আজকে বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। এত বড় প্রাপ্তিতেও তার চোখে মুখে খুশির লেশ মাত্র নেই। পার্টি অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসতেই ভুল কুচকে গেল তার। সমস্ত বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। একমাত্র কামিনী চৌধুরী আর লারাকে প্রফুল্ল দেখালো। আমজাদ চৌধুরীর মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আশমিন খুব একটা মাথা না ঘামিয়ে বাবার পাশে গিয়ে বসলো। চারিদিকে ফুলের তোড়ায় ভরে আছে। সবাই শুভেচ্ছা জানিয়েছে, ফুল পাঠিয়েছে। আশমিন সেদিকে তেমন একটা ভ্রুক্ষেপ না করে তার বাবাকে বলে, নূর কোথায় আব্বু? তাকে দিয়ে তোমার কি দরকার? আমজাদ চৌধুরীর কর্কশ গলা শুনে থতমত খেয়ে গেল আশমিন। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বারবার নূরকে ডেকেও যখন সাড়া পাওয়া গেল না, তখন আশমিন উত্তেজিত হয়ে সারা বাড়ি খুঁজে দেখলো। আশমিনের চিৎকার শুনে কামিনী চৌধুরী সহ সবাই হাজির হলো বিশাল ড্রয়িং রুমে। আশমিন দৌড়ে এসে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আব্বু, নূর কোথায়? চলে গেছে। আশমিন বিস্ফোরিত চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। মুহূর্তেই ভয়ের জায়গায় চোখে এসে ভিড় করলো ক্রোধ। চিৎকার করে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে নূর? আমি বলেছিলাম না নূর যাতে বাসা থেকে বের না হয়? কে বের হতে দিয়েছে ওকে? আশমিনের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠলো কামিনী চৌধুরী। কপালে ঘাম কাঁপা কাঁপা হাতে মুছে লারার দিকে তাকালো। তারও একই অবস্থা, থরথর করে কাঁপছে সে। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ায়। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে চিৎকার করে বলে, মামরা মেয়েটা তো তোমার নিজের রক্ত ছিল কামিনী। তার উপর কিসের এত রাগ তোমার বলতে পারো? ছোট থেকে তাকে অবহেলা অপমান করে তার কোমল হৃদয়টা তুমি বিষিয়ে দিয়েছো। আমি বাধা দিলে আমাকেও কথা শোনাতে ছাড়োনি। ভাইজান একটা কোমল ফুল তুলে দিয়েছিল তোমার হাতে, অথচ তুমি তার জীবনটা কাটাই ভরিয়ে দিয়েছো। এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী কতবেলা না খেয়ে কাটিয়েছে তার কোনো হিসাব নেই। সবকিছু তুমি এটার মুখ বুঝে মেনেই নিয়েছিল। তাহলে তাকে এভাবে ঘর ছাড়তে বাধ্য করলে কেন? তার চরিত্রে সবার সামনে দাগ লাগালে কেন? উত্তর দাও কামিনী। স্বামীর এহেন রূপে কলিজা শুকিয়ে গেল কামিনী চৌধুরীর। আশমিন অবাক চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। সেদিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল কামিনী। আশমিন যেন বোবা হয়ে গেছে। টলমল পায়ে দেয়ালের উপর হাত রেখে নিজেকে সামলালো। মরার উপর খাড়ার ঘা হয়ে আগমন হলো তানভীরের। কারো দিকে না তাকিয়ে নিজের ফোনটা কানেক্ট করে দিল ড্রয়িং রুমের টিভিতে। সাথে সাথে টিভির স্ক্রিনে ভেসে উঠল নূরের অপরিশ্রান্ত পরাজিত মুখখানা। ভিডিওটি গাড়ির ভেতরে বসে করা। আশমিন দৌড়ে এসে দাঁড়ালো টিভির সামনে। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল নূরের মুখখানা। জয়ের জন্য অনেক অনেক শুভ কামনা মন্ত্রী সাহেব। আপনার এই সাফল্য ভরা জীবনে আমার মতো অপায়া থাকা মানাই বলেন। ভালোবাসলে বিশ্বাস করতে হয় মন্ত্রী সাহেব, ভালোবাসায় ভরসা থাকতে হয়। কোনো ঠুনকো আঘাত যদি তা ভেঙে দেয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো ভালোবাসাই ছিল না, পুরোটাই অভিনয় বা মোহ। আপনার বেলায় ঠিক কোনটা বুঝতে পারছি না। আপনি যখন বলেই দিয়েছেন আমি আপনাকে আর কি ভালোবাসবো, নিজের বাবাকেই তো ভালোবাসতে পারিনি, তখন আর নিজের হয়ে কোনো সাফাই আমি দিব না। আমি চলে যাচ্ছি, আপনাকে সমস্ত সম্পর্ক থেকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। প্রমাণস্বরূপ এই ভিডিওটি আপনার কাছে রেখে দিতে পারেন। যেহেতু আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়নি, সেহেতু ডিভোর্স পেপার দিতে পারলাম না। ভিডিও শেষে আপনার জন্য সারপ্রাইজ আছে, দেখে নেবেন প্লিজ। মিসেস চৌধুরীকে টেনশন করতে নিষেধ করবেন। আমি নামক বোঝা আপাতত বিদায় হচ্ছি, তবে আমি ফিরবো। আমার আব্বুর খুনিদের ভয়ঙ্কর মৃত্যু দিতে আমি ফিরবো, কিন্তু আপনার জীবনে কখনো ফিরবো না মন্ত্রী সাহেব।
কষ্ট দিয়েছেন আমায়, অবিশ্বাসের আগুনে জ্বালিয়ে মেরে ফেলেছেন। লাশের কি কারোর প্রতি ভালোবাসা থাকে বলেন? ভালোবাসার বিষে আপনার হৃদয় বিষাক্ত হোক, এই দোয়া রইল। আমার ফিরে আসা পর্যন্ত জীবনটাকে উপভোগ করুন। নূর ফিরে আসলে স্বস্তির নিঃশ্বাস নেওয়া দুষ্কর করে দিবে। রাফসান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদারের ওয়াদা এটা। নূরের জ্বলন্ত চোখের দিকে এক মনে তাকিয়ে রইল আশমিন। নূরের ভিডিও বন্ধ হতে স্ক্রিনে সেদিনে আশমিনের ছবিগুলো ভেসে উঠল। রাফসান শিকদারের মৃত্যুর দিন সকালে পাঠানো হয়েছে নূরকে। আশমিন একের পর এক ধাক্কা সামলাতে পারল না, মস্তিষ্ক অচল হয়ে গেল। অতিরিক্ত চাপের ফলে মাইনর অ্যাটাক হয়ে গেল তার। আমজাদ চৌধুরী মেঝেতে লুটিয়ে পড়া ছেলেকে ধরে চিৎকার করে কেঁদে উঠল। সিংহের মতো দাপিয়ে বেড়ানো মানুষটাকে এভাবে দেখে সবার চোখে অশ্রুরা ভিড় করলো। দেহরক্ষী আর তানভীর মিলে আশমিনকে তাড়াতাড়ি হসপিটালে নেয়। আমজাদ চৌধুরী ছেলের সাথে যেতে নিয়ে স্তব্ধ বিমুখ কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলে, আমার ছেলের কিছু হলে তোমাকে নিজের হাতে খুন করবো আমি কামিনী। ভুল করে নিজের এই নোংরা চেহারা আমার ছেলের সামনে নিয়ে আসবে না। বর্তমানে আব্বুর গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছো অমি? পাইনি ম্যাম, লোকটা হয়তো দেশে নেই। তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকে নিখোঁজ, কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি। মন্ত্রী সাহেব বাসায় এসেছে? না ম্যাম, তবে রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তুমি এখন যাও। অমি নামের ছেলেটা নূরের পার্সোনাল সেক্রেটারি। তার এক কথায় সে জীবন দিয়ে দিতে প্রস্তুত। প্রচুর বিশ্বাসী হওয়ায় নূর তাকে সবসময় কাছে কাছে রাখে। এতক্ষণ নিজের রুমেই কথা বলছিল তারা। অমি বেরিয়ে যেতেই নূর সোফা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে চাঁদ নেই, মেঘের কবলে পুরো আকাশ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের থেকে চোখ সরিয়ে নিচে তাকাতে আশমিনের গাড়ি ঢুকতে দেখলো নূর। কালো 10টা গাড়ির দ্বিতীয় নাম্বারটা আশমিনের। সেদিকে তাকিয়ে নূর বাঁকা হাসলো। আপনি আমাকে নিয়ে আসেননি মন্ত্রী সাহেব, আমি চেয়েছি তাই আজ আমি এখানে। শত্রুকে কখনো চোখের আড়াল করতে নেই, তাকে সবসময় রাখতে হয় চোখের সামনে। আপনি তো আমার শত্রু নন, আপনি আমার জয়। আপনাকে হারিয়েই তো আমি বারবার জয়ের স্বাদ গ্রহণ করব। তাই আপনি থাকবেন একদম আমার চোখের সামনে। যতটা সামনে থাকলে আপনার প্রতিটি লোমকূপের খবরও আমি জানবো ঠিক ততটা কাছে। রাফসান শিকদারের মেয়ে আমি, তার রক্ত। আপনি যা এত বছরে শিখেছেন তা আমার জন্ম থেকে শেখা, আমার রক্তে রাজনীতি। তাহলে এখন না হয় সমানে সমানে টক্করটা হয়ে যাক। প্রতি মুহূর্তে আপনি ভয় পাবেন আমাকে হারানোর ভয়, আর আমি আপনাকে সেই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিব। আই প্রমিস। কথাগুলো বলে বাঁকা হাসলো নূর। সাদা গ্রাউন্ডের সাথে হালকা গোলাপি ওড়নাটা গলায় পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ততক্ষণে আশমিন বাসায় এসে ঢুকেছে। ড্রয়িং রুমে সানভির সাথে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে কথা বলছিল হয়তো। নূর সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত কাউন্সে বসে পড়ে। রাফসান শিকদারের মৃত্যুর পর এখানে আর কেউ বসেনি, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নূরের দিকে। আশমিন স্বাভাবিকভাবে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। সানভি কাঁপা কাঁপা গলায় বলে, স্যার। আশমিন বিরক্ত চোখে তাকালো সানভির দিকে। আশমিনের দৃষ্টি দেখে সানভিটার কিছু বলল না। কামিনী চৌধুরী রুমেই ছিল। নূর অমিকে বলল সবাইকে ডেকে নিয়ে আসতে। অমি মাথা নাড়িয়ে চলে গেল সবাইকে ডাকতে। কামিনী চৌধুরী এসে নূরকে রাফসান শিকদারের কাউন্সে দেখে খেপে যায়। তেরে তার দিকে যেতে নিতেই নূর বিরক্ত চোখে তাকালো। পাশে থাকা মেয়ে গার্ডটা আটকে দিল তাকে। কামিনী চৌধুরী সেদিকে তোয়াক্কা না করে চিৎকার করে উঠলো, এখানে বসেছিস কোন সাহসে? বেহায়া মেয়ে, লজ্জা করলো না এ বাড়িতে আবার নিজের কলঙ্কিত মুখ দেখাতে? আজকে বাড়ি থেকে বেরিয়ে যা। আশমিন ক্লান্ত চোখে সবকিছু দেখছে। বিরক্ত আর রাগ তরতর করে বেড়ে চলেছে তার। কামিনী চৌধুরীর পেছনে আমজাদ চৌধুরী এসেছে। তিনি এতক্ষণে বসে পড়েছে সোফায়। আশমিনও গিয়ে বাবার পাশে বসলো। নূর কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে মেয়ে গার্ডটাকে উদ্দেশ্য করে বলে, আগামী 10 মিনিট আমি কোনো রকম ডিস্টার্বনেস চাই না, তাই এই মহিলার মুখটা বন্ধ করো। এতে যদি অন্য কারো সমস্যা হয় তাহলে তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারো। আশমিন সোফায় গা এলিয়ে বসে আছে, মাথা ব্যথায় দপদপ করছে, চোখ খুলে রাখা দায়, তবুও সেখানে বসে আছে। মেয়ে গার্ডটা ততক্ষণে কামিনী চৌধুরীর মুখে টেপ লাগিয়ে দিয়েছে। হাত দুটো ধরে থাকায় কামিনী চৌধুরী কিছু করতেও পারছে না, শুধু আগুন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমজাদ চৌধুরী খারাপ লাগলেও সে চুপ করে আছে। কামিনী চৌধুরীর অন্যায়ের কাছে এটা কিছুই না।
আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা ফেস করতে না হয়। যেহেতু এতদিন আপনারা সবকিছু সামলেছেন, সেহেতু কোনো কিছু করার আগে আমার আপনাদের জানাতে হতো। কাল থেকে আমি অফিস জয়েন করব। আগের এমপ্লয়িকে 1 মাসের নোটিশে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আমার টিম আমার সাথে কাজ করবে। তারা কালকে বাংলাদেশে এসে পৌঁছাবে। অফিসের দায়িত্বে যে আছে তাকে বলে দিবেন আব্বু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসাব এই 1 মাসে আমার টিমকে বুঝিয়ে দিতে। যাদের যাদের চাকরি যাবে তাদের মধ্যে পুরনো যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে। আর হিসাবে যত পরিমাণ টাকার ঘাটতি থাকবে তা মিসেস চৌধুরীর অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে, কারণ নুরানি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনি হ্যান্ডেল করতেন। কারোর কোনো প্রশ্ন থাকলেও করার অনুমতি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কোম্পানি যেহেতু আমার, তাই আমার সিদ্ধান্ত শেষ কথা। আসমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে, ঘুমিয়েও পড়েছে হয়তো। সেদিকে তাকিয়ে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। এদিকে কামিনী চৌধুরীর অবস্থা নাজেহাল। রাগ আর ভয় দুটোই ঘিরে ধরেছে তাকে। এত বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে। আমজাদ চৌধুরীও এই বিষয়ে কিছু জানে না। সেদিনের পর থেকে আসমিন আজ পর্যন্ত তাকে মা বলে ডাকেনি, সরাসরি কোনো কথা বলে না তার সাথে। অনেক কষ্টে আমজাদ চৌধুরীর সাথে সম্পর্কটা ঠিক করেছে সে। এখন এমন কিছু শুনলে সেও না আবার মুখ ফিরিয়ে নেয় তার থেকে। ভয়ে কামিনী চৌধুরীর কলিজা লাফাচ্ছে। নূর অমির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলে, ঢাকার সবচেয়ে বড় বড় হসপিটালগুলোর খোঁজ লাগাও আমি। অর্গান, চোখ, লিভার এসবের কারেন্ট রেটগুলো জেনে নাও। খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে। আসমিন বাদে সবাই চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে। সানভি শুকনো ঢুক গেলে আমতা আমতা করে বলে, এগুলো জেনে কি হবে ম্যাম? নূর বাঁকা হাসলো। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি বড্ড অবুঝ সানভি। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টের টাকা দিয়ে পূরণ না হয় তাহলে এগুলো কাজে লাগবে। 1 টাকাও ছাড় দেওয়া হবে না।